জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায় বলছে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এবারে জানিয়ে দিব হাসিনা 12টা বাজিয়েছে, এই সরকার 24টা বাজিয়ে দিয়েছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। এবারে থাকছে ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল। আরও থাকছে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস। সব শেষে জানিয়ে দিব হিজবুল্লাহর স্থাপনায় বিস্ফোরণে 5 লেবানিজ সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায়। যারা পিআর পদ্ধতি নিয়ে গো ধরছেন তারা নির্বাচনে ভয় পাচ্ছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যারা নির্বাচনে ভয় পায় তারাই পিআর পদ্ধতি চায়। তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে। অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। শনিবার চুয়াডাঙ্গার নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচন তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় কতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করছে। আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানত। বিএনপির এই নেতা আরও বলেন, যারা পিআর পদ্ধতি চায় তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয় তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতি নির্বাচন হয়েছে সেসব দেশে 3 বছরের মধ্যে অন্তত 10 বার সরকারের পতন হয়েছে। নেপালই যার বড় দৃষ্টান্ত। একটি দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাহীনভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারের স্থিতিশীলতা খুব জরুরি। সেটিরই নিশ্চয়তা পিআর পদ্ধতিতে থাকে না। হাসিনা 12টা বাজিয়েছে, এ সরকার 24টা বাজিয়ে দিয়েছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে, এ সরকার 24টা বাজিয়ে দিছে। শনিবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এই কথা বলেন। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ। অনেক কিছু বলার থাকলেও এখন সঙ্গত কারণে বলতে পারছেন না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরও অনেক কিছু আছে। দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণসহ সব কিছু আছে। কিন্তু আমি এখন কিছু বলতে চাই না আমার অবস্থান থেকে। বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে বলে দাবি করে এই সিনিয়র নেতা অভিযোগ করেন, যেখানেই খুন, লুটোত্রাস, চাঁদাবাজি সেখানে বিএনপির নাম বলতেছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো করেই বুঝি। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল। 2025 সালের জুন মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা ক্রমেই বৃদ্ধি পায়। এই উত্তাপে ইরান ইসরায়েলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক রূপে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলের জনগণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন চাপে ফেলে। 13 জুন ইসরায়েল ইরানের উপর একটি ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে ইরান তাদের সামরিক ও পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় 100টিরও বেশি দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর ফলে তেল আবিব ও রামাত গানে নিহত ও আহতের খবর আসে। কয়েকজন প্রাণ হারান, অন্তত 41 জন আহত হন। এর পরের দিন নির্বাচন করা হয় আরও বড় হামলার। আইডিএফ জানায় যে 350টি অর্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। অধিকাংশ প্রতিহত করা সম্ভব হলেও বেশ কিছু গুলি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করে, যার ফলে 24 জন প্রাণ হারান এবং প্রায় 95 জন আহত হন। বিশেষ করে পেতাহ, টিকভা,
হাইফা বনে ব্রাক শহরে হিট হয়, যা শহরবাসীর মনোভাবকে চরম বিপদে ফেলে। ইরানের আপার সম্ভাব্যতা ব্যবহার করে, যেমন ফাতা ওয়ান ও সিজ্জিল প্রমাণ করে এটি এক পরিকল্পিত ও তীব্র হামলা ছিল। সিজ্জিল শক্তিশালী 2 স্তর বিশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর ফাতা ওয়ান হল ম্যাচ 15 গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের বায়ুমণ্ডলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিহত করতে সক্ষম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেন, জিওনিস্ট শত্রুকে কোনো কঠোরতা ছাড়াই আমরা ছেড়ে দেব না। এই হামলা ইসরায়েলের নিরাপত্তা কাঠামোর সীমাবদ্ধতা স্পষ্ট করে তোলে। যদিও ইসরায়েল আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা বেশিরভাগ বিমান প্রতিহত করেছিল, তবুও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ এলাকায় পরে ক্ষয়ক্ষতি ঘটায়। নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস। গত বছরের 5 অগাস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করছে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এর ঠিক আগে পরে শেখ পরিবারের সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন। এবার বিদেশে বসেই দেশের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে যাচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটি। ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন, যদিও তাদের এই কথাবার্তায় অনুশোচনার লেশমাত্র নেই। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে। সরকার ও এখানকার সক্রিয় দলগুলো আওয়ামী লীগ এর মিত্র দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ। সে কারণে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। ক্ষমতার মসনদ হারানোর 1 বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপন এই দলটির, বরং সেই পুরনো ভুল পথেই এখনও চলছে ক্ষমতাচ্যুত এই দলটি। বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা, পাশাপাশি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ ও ফাটল ধরানো। এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে, সেই দুর্নীতিবাজ লুটেরা নেতারা এখনও বিদেশে বসে কলকাঠি নাড়ছেন। ক্ষমতা হারানোর পর 1 বছর হয়ে গেলেও তাদের কারোর মধ্যে ভুল স্বীকারের তাগিদ নেই কোনো ন্যূনতম অনুতাপ, বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন। দেশের সাধারণ মানুষ, এমনকি দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতক এই নেতারা। উল্টো আরও বিদেশ বয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা, আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উস্কে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। হিজবুল্লাহর স্থাপনায় বিস্ফোরণে 5 লেবানিজ সেনা নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে গোলাবারুদ অপসারণের সময় বিস্ফোরণে 5 লেবানিজ সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে এই তথ্য জানিয়েছে। গত নভেম্বরে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়, যা তাদের সাম্প্রতিক যুদ্ধের ইতি টেনেছিল। তারই ধারাবাহিকতায় লেবাননের সেনারা দক্ষিণাঞ্চলে মোতায়েন রয়েছে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠীটির অবকাঠামো ধ্বংসের কাজ চালাচ্ছে। নাম না প্রকাশের শর্তে সূত্রটি জানিয়েছেন, হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনার ভেতরে বিস্ফোরণে 5 সেনা নিহত হয়েছেন। তিনি আরও জানান, যখন সেনারা সাম্প্রতিক যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করছিলেন, তখন এই বিস্ফোরণটি ঘটে। এদিকে সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন তিনি সেনাপ্রধান রোডলফ হায়েকালের সঙ্গে একটি বেদনাদায়ক ঘটনা নিয়ে কথা বলেছেন, যা টাইর জেলার মাজদাল জাউন ও ওয়াদি জিবকিনের কাছে ঘটেছে এবং এতে সেনাদের মধ্যে অনির্দিষ্ট সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এই বিস্ফোরণটি ঘটেছে গোলাবারুদের বিস্ফোরণে, যখন একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট অস্ত্র সরানো ও নিষ্ক্রিয় করার কাজ করছিল।
প্রধানমন্ত্রী নাওরাব সালাম নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্সে লিখেছেন তারা জাতীয় দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন। এই ঘটনার ঠিক 2 দিন আগে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া তেনিস্তি জানান সেনারা একই এলাকায় মজবুত সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক আবিষ্কার করেছেন। এছাড়া জাতিসংঘের মুখপাত্র ফারহান হক সাংবাদিকদেরকে বলেন শান্তিরক্ষী ও লেবানিজ সেনারা 3টি বাংকার, কামান, রকেট লঞ্চার, শত শত বিস্ফোরক শেল ও রকেট, ট্যাঙ্ক বিধ্বংসী মাইন ও প্রায় 250টি ব্যবহার উপযোগী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করেছেন।